এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি টাইপস অফ রিডিং কোয়েশ্চেন্স। আমরা কি জানি যে রিডিং এ 11 টাইপস অফ কোয়েশ্চেন্স আসে? এই 11 টাইপস অফ কোয়েশ্চেন্স কি কি? এমসিকিউ, আইডেন্টিফাইং ইনফরমেশন, identifying writer's views or claims, matching information, matching headings, matching features, matching sentence endings, sentence completion, summary, note, table, flowchart completion, diagram level completion, and short answer questions. না এগুলা এক গাদা লিস্ট বললেন ম্যাডাম, কিন্তু এগুলো কি সেটা তো জানি না। সেটা বোঝানোর জন্যই আমি আজকে এসেছি আপনাদেরকে এই কোয়েশ্চেন গুলোর সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। টাস্ক টাইপ 1 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমরা সবাই জানি এমসিকিউ কি। এমসিকিউ এ 4টা অপশন থাকে, 4টার মধ্যে থেকে একটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হয়। কিন্তু আমাদের আইএলটিএস এক্সামে মাঝে মাঝে 4টার জায়গায় 5টাও থাকতে পারে, এমনকি 7টাও অল্টারনেটিভ থাকতে পারে। এবং এমনও হতে পারে যে একটা চুজ না করে বলা হচ্ছে যে 2টা চুজ করো ফ্রম 5 অল্টারনেটিভস, এবং এমনও হতে পারে যে 3টা চুজ করো ফ্রম 7 অল্টারনেটিভস। তো আমাদেরকে ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে নিতে হবে যে কি বলছে, আসলে তারা কি চাচ্ছে, কতটা আমার অ্যান্সার মার্ক করতে হবে out of 7 or 5 or 4 alternatives. The test takers write the letter of the answer they have chosen the answer sheet. এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এ বি সি ডি ই এফ জি এরকম অপশন থাকে, এবং আমাদেরকে এ বি সি ডি ই এফ জি এই লেটার গুলোই আনসার শিটে লিখতে হবে। আমাদেরকে ফুল সেন্টেন্স লেখার কোনো দরকার নাই। Now the questions may involve completing a sentence. Multiple choice এ একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সও থাকতে পারে, এবং অর্ধেক একটা কোয়েশ্চেন দিয়ে ওই সেন্টেন্সটাকে কমপ্লিটও করতে বলতে পারে। সো কমপ্লিটিং আ সেন্টেন্স, দ্যাট ইজ অর্ধেক সেন্টেন্স বলা আছে এবং বাকি অর্ধেকটা কি সেটা মাল্টিপল চয়েস থেকে বের করবো। আর এটা হচ্ছে কমপ্লিট কোয়েশ্চেন, একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেটার অ্যান্সারটা কি সেটা আমরা মাল্টিপল চয়েস থেকে বের করব। এবং একটা মজার বিষয় হচ্ছে the questions are in the same order as the information in the text। মানেটা কি আমি এখান থেকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে বলছে কোয়েশ্চেন 1 এন্ড 2। কোয়েশ্চেন 1 এর 2 এর জন্য চুজ 2 লেটার্স এ টু জি। এ থেকে জি পর্যন্ত দেয়া আছে, 7টা অপশন দেয়া আছে এবং 2টা সিলেক্ট করতে বলছে। 7টার মধ্যে থেকে 2টা সিলেক্ট করব ফর 1 এন্ড 2। এখানে ধরেন 1 এন্ড 2 এর জন্য সি এন্ড ডি হচ্ছে অ্যান্সার। এখানে বলছে এনি 2 ফ্রম এ টু জি। এখন 1 এর অ্যান্সার সি দিয়ে 2 এর অ্যান্সার ডি দিতে পারি, আবার 1 এর অ্যান্সার ডি দিয়ে 2 এর অ্যান্সার সি ও আমরা দিতে পারি। যে কোনো সিকোয়েন্সে থাকলেই হবে, জাস্ট অ্যান্সারটা ঠিক হতে হবে। এবং যেটা সিকোয়েন্সের কথা আমি বলছিলাম যে কোয়েশ্চেনের সিকোয়েন্স আর অ্যান্সারের সিকোয়েন্স সেম, সেটা হচ্ছে যে এখানে কোয়েশ্চেন 1 এর অ্যান্সারটা ধরেন আমরা ফার্স্ট প্যারাগ্রাফে পেলাম, তাহলে হাই পসিবিলিটি আছে যে কোয়েশ্চেন 3 এর অ্যান্সারটা আমরা এর পরের প্যারাগ্রাফে পাবো, আগের প্যারাগ্রাফে পাবো না। সো the sequence or the serial of the questions are the same as that of the sequel or serial as that of the text in the passage. ধরেন আমি 1 এর অ্যান্সার পেলাম প্যারাগ্রাফ এ তে, তারপরে 2 এর অ্যান্সার ডিসাইড করতে পারছি না, 3 এর অ্যান্সার পেলাম প্যারাগ্রাফ সি তে, তাহলে মাঝখানে থাকলো কি প্যারাগ্রাফ বি। তাহলে প্যারাগ্রাফ বি তে 2 এর অ্যান্সার আমরা পেতে পারি। এটা একটা সহজ একটা উদাহরণ, যে টেকনিক্সটা আমরা ফলো করে বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন্স সলভ করতে পারি। নট অনলি এমসিকিউ, আর ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আমরা সলভ করতে পারি এই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি যে কোনটা পরে কোনটা। আমরা যদি দাগিয়ে ফেলি যে 1 এর জন্য ছিল এটা, 3 এর জন্য এটা, তাহলে 2 এর জন্য এটা হতে পারে। আমরা গেস ওয়ার্ক করতে পারি, কিছু গেস ওয়ার্ক করে আমরা স্ক্যানিং করে ডিটেইল রিডিং করে অ্যান্সারটা বের করতে পারি। টাস্ক টাইপ 2 হচ্ছে আইডেন্টিফাইং ইনফরমেশন। আইডেন্টিফাইং ইনফরমেশন মানে কি, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং সেই স্টেটমেন্টটা কি ট্রু নাকি না ফলস, নাকি না এই স্টেটমেন্ট সম্পর্কে কিছু বলাই নাই। যদি এই স্টেটমেন্ট সম্পর্কে কিছু বলাই না থাকে প্যাসেজে, তাহলে সেটা হবে নট গিভেন। আর যদি স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে তো ট্রু দিবেন, আর যদি স্টেটমেন্টের অপোজিট কথাটা বলা থাকে তাহলে দিবেন ফলস। এই নট গিভেন আর ফলস এর মধ্যে মানুষ অনেক বেশি গোলমাল করে ফেলে। যাই হোক, আমরা আমাদের ক্লাসে পূর্ণাঙ্গ গাইডলাইন্স দিব কিভাবে ফলস আর নট গিভেন আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টস যে নলেজ তারা আগে বিয়ার করে সেই নলেজটা প্যাসেজে কাজে লাগানো যাবে না। দ্যাট ইজ, আমরা জানি সান রাইজেস ইন দ্য ইস্ট, কিন্তু এই প্যাসেজে যদি বলেন সান রাইজেস ইন দ্য ইস্ট, ট্রু, ফলস অর নট গিভেন, যদি কিছু লেখা না থাকে আমাদেরকে লিখতে হবে নট গিভেন। আমরা জানি এটা ট্রু, সান রাইজেস ইন দ্য ইস্ট, তারপরেও আমরা ট্রু লিখতে পারবো না, কারণ কি, এটা প্যাসেজে নাই। আমাদেরকে লিখতে হবে নট গিভেন।
এই একটা ট্রু ফলস নট গিভেন এর একটা এক্সাম্পল এখানে আছে। একটা প্যাসেজ দেয়া আছে এবং 3টা কোয়েশ্চেন দেয়া আছে। এই 3টা কোয়েশ্চেন বা 3টা স্টেটমেন্ট কি ট্রু ফলস না নট গিভেন, এটা এই প্যাসেজটা পড়ে আমাদেরকে বের করতে হবে, এবং কিভাবে প্যাসেজটা পড়ে বের করব সেটা টেকনিক্স আমরা আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে দেব। টাস্ক টাইপ 3, আইডেন্টিফাইং রাইটার্স ভিউজ অর ক্লেইমস। এটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। আগেটা ছিল ট্রু ফলস নট গিভেন এবং সিমিলার টাইপই ইয়েস নো নট গিভেন। এখানে রাইটারের অপিনিয়ন জানতে চাওয়া হবে, রাইটারের অপিনিয়নটা কি ট্রু কিনা, মানে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে ইয়েস, রাইটারের অপিনিয়ন যদি ফলস হয় তাহলে নো, আর যদি না দেওয়া থাকে তাহলে নট গিভেন। এখানে যেটা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন এর মধ্যে আমরা কিন্তু উল্টাপাল্টা করতে পারবো না। মিন্স ট্রু এর জায়গায় ইয়েস লিখতে পারবো না, ফলস এর জায়গায় নো লিখতে পারবো না, আর ভাইস ভার্সা। এই কাজটা আমরা করতে পারবো না। যদি ট্রু ফলস নট গিভেন থাকে তাহলে ট্রু ফলস লিখতে হবে, আর যদি ইয়েস নো নট গিভেন থাকে তাহলে ইয়েস নট গিভেনই লিখতে হবে। ইয়েস কে ট্রু, ট্রু কে ইয়েস আমরা লিখতে পারবো না। এখানেও ইনফরমেশন ইন দ্য টেক্সট ইজ ইন দ্য অর্ডার অফ দি কোয়েশ্চেন, এখানেও সেম টেকনিক্সটা। নেক্সট টাস্ক টাইপ 2, ম্যাচিং ইনফরমেশন। এখানে স্পেসিফিক ইনফরমেশন থাকে উইথ লেটার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কিছু হেডিং থাকে যেগুলো লেটার থাকে, এই লেটার গুলা দেখে আমাদেরকে ম্যাচিং করতে হয়, এবং ম্যাচিংটা কখনোই সেম অর্ডার অফ দ্য কোয়েশ্চেনে হয় না। ম্যাচিংটা উল্টাপাল্টা হয়, একটা থাকবে উপরের প্যারাগ্রাফে, একটা থাকবে নিচের প্যারাগ্রাফে, একটা থাকবে ভিতরের প্যারাগ্রাফে। যে কোনো সময় যে কোনোটা থাকতে পারে ইন কেস অফ ম্যাচিং ইনফরমেশন, এন্ড ইট ইজ নট নেসেসারিলি নিড টু ফাইন্ড ইনফরমেশন ইন এভরি প্যারাগ্রাফ। সব প্যারাগ্রাফে খুঁজতেও হবে না। এনি লেটার্স মোর দেন ওয়ান্স, ইট ক্যান বি টোল্ড দ্যাট এনি লেটার ক্যান বি ইউজ মোর দেন ওয়ান্স। একটা লেটার একবারের বেশিও আমরা ইউজ করতে পারবো, মানে একটা প্যারাগ্রাফ থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা মাঝে মাঝে ম্যাচ করতে পারবো। এটা কোয়েশ্চেনে লিখে থাকবে, এবং ইনস্ট্রাকশন পড়াটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আগে ইনস্ট্রাকশনটা আমাদেরকে পড়ে নিতে হবে যে একটার জন্য কয়টা ম্যাচিং, একটার জন্য একটাই কোয়েশ্চেন অ্যান্সার, নাকি না একটার জন্য দুইটাও থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে কোয়েশ্চেনে লেখা থাকে এবং সেগুলো আমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। সো অ্যান্সার্স ডু নট অ্যাপিয়ার ইন দ্য সেম অর্ডার অফ দ্য কোয়েশ্চেন, এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে আমরা যদি সিকোয়েন্স অ্যাপ্লাই করে ট্রিক্স ফলো করি তাহলে সেটা হবে না। এই হচ্ছে একটা এক্সাম্পল ম্যাচিং এর। কিসের সাথে ম্যাচ করবো? 1 to 8, 1 to 8 আমরা ম্যাচ করতে যাচ্ছি এ টু ইর সাথে। এখানে আপনারা যখন ক্লাস করবেন তখনই দেখতে পারবেন, আমি আর এটা রিপিট না করি। ম্যাচিং তো বুঝে নিই। এখন হচ্ছে ম্যাচিং ইনফরমেশন না, ম্যাচিং হেডিংস। টেস্ট টেকার্স আর গিভেন আ লিস্ট অফ হেডিংস 1 2 3। ম্যাচিং হেডিংস 1 2 3 দেওয়া থাকবে, এবং টেস্ট টেকার্স মাস্ট ওয়াচ দি হেডিং অফ দি কারেক্ট প্যারাগ্রাফস অর সেকশনস হুইচ আর মার্কড অ্যালফাবেটিক্যালি। এখানে অ্যালফাবেটিক্যালি মার্ক করা থাকবে। 1 2 3 সাথে এ বি সি আমরা ম্যাচ করব এখানে ম্যাচিং হেডিংস এ। মোর হেডিংস দেন প্যারাগ্রাফস, যতগুলো প্যারাগ্রাফ থাকবে তার চাইতে বেশি হেডিংস থাকবে। তো আমাদেরকে এলিমিনেশন মেথডে এই কাজটা করতে হবে, যে এই অ্যান্সারটা তো হবে না তাহলে ওইটা হতে পারে, এরকম করে আমাদেরকে এই কোয়েশ্চেনটা সলভ করতে হতে পারে। Some paragraphs or sections may not be included in the task. কিছু কিছু প্যারাগ্রাফ আমাদের কাজে নাও আসতে পারে, মিন্স পুরাটা না পড়ে আমরা পার্টিকুলার কিছু প্যারাগ্রাফ দেখবো এবং সেখান থেকে এখান থেকে আমাদের অ্যান্সারটা করতে হবে। ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা ম্যাচিং হেডিংস এর এক্সাম্পল। একটা প্যারাগ্রাফের হেডিং দেয়া এ আর একটা প্যারাগ্রাফের হেডিং দেয়া বি। সেকশন বি এর সাথে আইটা ম্যাচ করেছে, এখানে দেয়া আছে এক্সাম্পল। সেকশন বি এর সাথে আই ম্যাচ করছে, তাহলে সেকশন এ সি ডি এর সাথে কোন কোন প্যারাগ্রাফ ম্যাচ করবে আমরা জাস্ট ওই লেটার গুলা লিখে দিব। আই থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে। 1 থেকে 8 পর্যন্ত যে রোমান লেটার গুলা, সেগুলো আমরা 1 থেকে 4 এর মধ্যে বসাবো। পুরা স্টেটমেন্ট তোলার কোনো দরকার নাই, জাস্ট রোমান লেটার গুলা বসালেই আমাদের চলবে। নাও টাস্ক টাইপ 6, ম্যাচিং ফিচার্স। এখানে আপনাদের একটা লিস্ট অফ অপশনস দেওয়া থাকবে যেটা থেকে ম্যাচিং করতে হবে, এবং সাম অপশনস উইল নট বি ইউজড and others may be used more than once. ওই যে যেটা বললাম কোয়েশ্চনে দেয়া থাকবে যে একটার বেশি অ্যান্সার ম্যাচ হতে পারে কিনা সেই জিনিসটা দেখা যেতে পারে, এবং অ্যান্সার্স ডু নট অ্যাপিয়ার ইন এনি অর্ডার। এখানেও অ্যান্সারের কোনো অর্ডার নেই, উপর নিচ মাঝখানে যে কোনো খান থেকে যে কোনো সময় অ্যান্সার আমরা পেতে পারি, তাই পুরাটা ভালোভাবে স্কিম করতে হবে আমাদেরকে। এই হচ্ছে একটা এক্সাম্পল। 7 8 9 10 হচ্ছে আমাদের বুকলেটে লেখা থাকবে 7 8 9 10, এবং তার সাথে আমাদের এ বি সি ডি ম্যাচ করতে হবে। এবিসিডি আমরা এমনিতেই ম্যাচ করে ফেলতে পারি ইনটিউশনের মাধ্যমে,
কিন্তু আমাদেরকে প্যারাগ্রাফ পরে পরে ম্যাচ করতে হবে, যেটাই হলো কঠিন কাজ। এবং এই কঠিন কাজটা কিরকম করতে হয় সেই টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শেখানো হবে Bizz Solution PLC তে। টাস্ক টাইপ 7, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। সেন্টেন্স এন্ডিং এর ম্যাচিং কিভাবে করবেন? একটা সেন্টেন্সের অর্ধেক দেয়া থাকবে এবং তার বাকি অর্ধেক কি হবে সেটা ম্যাচ করতে হবে। The questions are in the same order as in the information in the passage. এখানে সেম অর্ডারেই থাকবে, তার মানে আমরা একটু সুবিধা হয়ে গেল আমাদের জন্য। এখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী অ্যান্সার মিলাতে পারবো। And there will be more options to choose from than there are questions. অপশন বেশি থাকবে, কোয়েশ্চেন কম থাকবে। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। 1 2 3 A to F দেওয়া আছে, 1 2 3 সাথে A to F আমরা ম্যাচ করব, ম্যাচ করে অ্যান্সার দিব। এবং এই ম্যাচিংটা করার সময় যে কোনো সেন্টেন্স কমপ্লিশনের সময় আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স কমপ্লিশনের সময় সব সময় সিকোয়েন্সে থাকে প্যাসেজ। সো 1 এর অ্যান্সার যদি আমি প্যারাগ্রাফ 1 এ পাই, মানে উপরে যে প্যারাগ্রাফ আছে সেখানে পাই, আর 3 এর অ্যান্সার যদি আমি 3 নম্বর প্যারাগ্রাফে পাই, তাহলে 2 নম্বর প্যারাগ্রাফে আমি 2 নম্বরের অ্যান্সারটা পেতে পারি। এইভাবে আমাদেরকে এই জিনিসগুলা প্রসিড করতে হবে। নেক্সট, সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন ইজ এখানেও সেমই, আগেরটার মতোই সেম অর্ডারে থাকে। সো সেম ভাবে আমরা এখানে ইয়ে করব। এখানে আগে যেরকম ছিল একটা অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে আর বাকিটা পুরোটা ফিল আপ করতে হবে, এখানে হচ্ছে মোস্ট অফ দ্য সেন্টেন্সই দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ওয়ার্ডস এর মধ্যে যে একটা দুইটা ওয়ার্ড যেটা বাদ থাকবে সেটা আমাদেরকে বসাতে হবে। যেমন এখানে দেওয়া ওয়ান ওয়ার্ড অনলি। এই ইনস্ট্রাকশন গুলো আমাদের সবসময় ভালোভাবে পড়ে নিতে হবে যে কয়টা ওয়ার্ড বলছে। ওয়ান ওয়ার্ডের বেশি হলে আমাদের মার্ক কাটা যাবে। ওয়ান ওয়ার্ড অনলি বলছে মানে আমাদেরকে ওয়ান ওয়ার্ডই দিতে হবে। টাস্ক টাইপ 9, সামারি, নোট, টেবল, ফ্লোচার্ট, কমপ্লিশন। মানে এই সবগুলা না, যে কোনো একটা, হয়তো সামারি বা নোট বা টেবল বা ফ্লোচার্ট, কমপ্লিশন থাকবে। এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমাদেরকে পুরো প্যাসেজটা পড়তে হবে না, প্যাসেজের যে কোনো একটা পার্ট থেকেই পুরোটা চলে আসে। এটা হচ্ছে একটু কম কষ্টের বিষয়। and the answers do not necessarily occur in the same order as in the text. এখানে সামারি কমপ্লিশনে সেম অর্ডার মেনটেন হয় না, মেনটেন হওয়ার দরকারও নাই, যেহেতু সেম জায়গা থেকে প্যাসেজ সেম জায়গা থেকে আসছে। সো আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবো। and test takers need to be aware of the type of words that fit into a given gap. টাইপ অফ ওয়ার্ড আমাদের গেস করে নিতে হবে, যেটা নাউন বসবে না ভার্ব বসবে সেটা আমাদেরকে গেস করতে হবে। এই গেস ওয়ার্কটা আমরা একটু পরেই পড়বো যে গেস ওয়ার্ক কিভাবে করতে হয়, সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দেব। এই হচ্ছে একটা টেবল 9 to 13, এখানে টেবল কমপ্লিশন। 9 to 13 এর মধ্যে কি বসবে সেটা আমাদের প্যাসেজ থেকে পড়ে পড়ে বসাতে হবে। Now diagram level completion is the task type 10. The instructions will make it clear how many words or numbers the test takers should use in their answers. এটা তো আমি আগে বললাম, যেটা ইনস্ট্রাকশন থেকে আমাদের পড়ে নিতে হবে যে কত ওয়ার্ড বা নাম্বার আমাদের বসাতে হবে। The answers do not necessarily occur in order. ডায়াগ্রামে কখনোই অর্ডার মেইনটেইন হয় না। লিসেনিং এ যেরকম আপনাদের ডায়াগ্রাম লেভেলিং করতে হয়, সেরকম ডায়াগ্রাম লেভেলিং আমাদের রিডিং এও করতে হয়। বাট খুশির নিউজ হচ্ছে যে ইউজুয়ালি ইট কামস ফ্রম ওয়ান সেকশন, পুরো প্যাসেজ থেকে আসে না, ইউজুয়ালি ইট কামস ফ্রম ওয়ান সেকশন অফ দি প্যাসেজ। ওই সেকশনটাকে যদি আমরা লোকেট করতে পারি তাহলে ইজিলি আমরা ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনটা করতে পারবো। এই হচ্ছে একটা এক্সাম্পল, এই হচ্ছে একটা ডায়াগ্রাম। ডায়াগ্রামের মধ্যে 6 7 এবং 8 কি হবে সেটা, এখানে যে একটা বক্স আছে সেই বক্সের অল্টারনেটিভ থেকে আমাদেরকে নিতে হবে। বক্সের অল্টারনেটিভ থেকে নিব, কিন্তু প্যাসেজটা পড়ে তারপরে নিতে হবে। টাস্ক টাইপ 11, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। এখানে আমাদের কোনো সিনোনাইম ইউজ করলে চলবে না। শুধু এখানে কেন, রিডিং এর কোনো জায়গায় আমরা আমাদেরকে যখন বলবে যে কিছু বসাও, তখন আমরা প্যাসেজে যেটা আছে সেটা এক্সাক্ট ওটাই বসাতে হবে, ওই ওয়ার্ডটাই বসাতে হবে। কোনো সিনোনিমস আমরা ইউজ করতে পারবো না। সিনোনিমস ইউজ করলে আমাদের মার্কস কাটা যাবে। তারা সিনোনিমস ইউজ করতে পারবে, প্যারাফ্রেজ করতে পারবে, কিন্তু আমরা পারবো না। আমাদের সিনোনিম ইউজ করা নিষেধ। নাম্বারস ক্যান বি রিটেন ইউজিং ফিগারস অর ওয়ার্ডস। যদি অ্যান্সার হয় 4, তাহলে আপনি 4 ও লিখতে পারেন বা FOUR ও লিখতে পারেন। শর্ট লিখলে কোনো সমস্যা নাই। However, do not use contracted words. যেমন I am কে এটা হচ্ছে contracted words, বা he is কে his অ্যাপোস্ট্রফি দিয়ে। এই ধরনের কন্ট্রাক্টেড ওয়ার্ড ইউজ করা যাবে না। যদি কন্ট্রাক্টেড ওয়ার্ড ইউজ করেন
তাহলে আপনাদের মার্ক কাটা যাবে। হাইফেনেটেড ওয়ার্ডস কাউন্ট এজ সিঙ্গল ওয়ার্ডস। হাইফেনেটেড ওয়ার্ডস, বিভিন্ন ধরনের হাইফেন ওয়ার্ড দেওয়া ওয়ার্ড গুলো সিঙ্গল ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। রাইট, নো মোর দেন 2 ওয়ার্ড যখন লেখা থাকে তখন একটা হাইফেনেটেড ওয়ার্ড ইউজ হয়ে গেলে আপনি মনে করবেন না যে দুইটা ইউজ হয়ে গেছে, একটাই ইউজ হয়েছে অ্যাকচুয়ালি। The questions are in the same order as the information in the text, so আমাদের জন্য এটা ইজি হয়ে গেল। সিকোয়েন্স মেইনটেইন করে আমরা অ্যানসারটা দিতে পারবো। এই হচ্ছে একটা এক্সাম্পল। Write no more than 3 words and or a number. এই কথাটার মানে কি? Write no more than 3 words and or a number মানে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার আমরা লিখতে পারবো বা তিনটা ওয়ার্ড লিখতে পারবো যেখানে একটা নাম্বার থাকবে। এই হচ্ছে এই কথাটার মিনিং। তিনটা ওয়ার্ড আর একটা নাম্বারের বেশি আমরা এখানে বসাতে পারবো না। কম বসাতে পারবো বাট বেশি বসাতে পারবো না। রিডিং বেসিক স্কিলস আমরা সবসময় শুনি যে স্কিমিং স্ক্যানিং সবসময় শুনি, বাট এই জিনিসগুলোর মিনিং আমরা বুঝি না। এই মিনিং গুলো আপনাদেরকে আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। আমাদের যে বেসিক স্কিলস গুলো লাগবে সেগুলো শুধু স্কিমিং স্ক্যানিং না, সেগুলো হচ্ছে ফার্স্টেই প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং জিনিসটা কি সেটা বোঝাবো, হোয়াট ইজ স্কিমিং সেটা বোঝাবো, হোয়াট ইজ স্ক্যানিং সেটা বোঝাবো, তারপরে আন্ডারলাইনিং এন্ড কিওয়ার্ডস যেটা খুবই ইম্পর্টেন্ট রিডিং এ সেটা বোঝাবো, ডিটেইল রিডিং বোঝাবো, আন্ডারস্ট্যান্ডিং ডিস্ট্রাক্টরস এর কথা আমাদের জায়েদ ভাই লিসেনিং এর সময় বলেছেন, ডিস্ট্রাক্টর রিডিং এও আছে, সেটা সম্পর্কে পড়বো। এন্ড দেন উই উইল গো থ্রু প্রেডিক্টিং অ্যানসার্স। নাও লেটস সি হোয়াট ইজ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং বুঝতে হলে আমাদেরকে দুইটা ওয়ার্ড বুঝতে হবে, একটা হচ্ছে সিনোনিম কি আর একটা হচ্ছে ওয়ার্ড ফ্যামিলি কি। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে প্রতিশব্দ। যেমন বিগ হচ্ছে লার্জ, কোম্পানি হচ্ছে বিজনেস, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রুশাল, ভাইটাল বা এসেনশিয়াল। প্রতিশব্দকে বলা হয় সিনোনিমস। এবং ওয়ার্ড ফ্যামিলিজ কি? যেমন টেকনোলজি, টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যালি, হাইটেক, প্রোডাক্ট, প্রোডাক্টিভ, প্রোডাক্টিভলি। মানে একই ওয়ার্ডের বিভিন্ন ফর্ম যখন থাকে তখন সবগুলা ওয়ার্ডকে বলা হয় তারা একটা ওয়ার্ড ফ্যামিলিতে বিলং করে। প্যারাফ্রেজিং জিনিসটা এখন কি? প্যারাফ্রেজিং ইজ ইউজিং সিনোনিমস এন্ড ওয়ার্ড ফ্যামিলি। সিনোনিম আর ওয়ার্ড ফ্যামিলি ইউজ করে আমরা ওয়ার্ড চেঞ্জ করব একটা সেন্টেন্সে, সো দ্যাট ইট লুকস ডিফারেন্ট। দেখতে ডিফারেন্ট হবে কিন্তু মিনিংটা সেম থাকবে। যেমন সনি ইজ এ বিগ কোম্পানি দ্যাট মেক্স ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল প্রোডাক্টস। এটা প্যারাফ্রেজ করে সেকেন্ড সেন্টেন্সে আসছে সনি ইজ এ লার্জ বিজনেস দ্যাট প্রোডিউসেস ভাইটাল টেকনোলজি। এখানে বলতে পারবেন যে কোনটা প্যারাফ্রেজিং আর কোনটা সিনোনিম? যেমন সনিকে সনি রেখেছে, বিগ কে সিনোনিম দিয়ে রিপ্লেস করেছে যে লার্জ। কোম্পানির সিনোনিম বিজনেস, দ্যাট কে দ্যাট রেখেছে, মেক্স এর সিনোনিম প্রোডিউস ইউজ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কে ভাইটাল বলেছে, এবং টেকনোলজিক্যাল প্রোডাক্টস কে ওয়ার্ড ফ্যামিলি থেকে একটা ওয়ার্ড নিয়ে টেকনোলজি ইউজ করেছে। সো ওয়ার্ড ফ্যামিলির ইউজও আছে, সিনোনিমস এর ইউজও আছে। ওয়ার্ড ফ্যামিলি আর সিনোনিমস ইউজ করে আমরা যখন একটা ওয়ার্ড একটা সেন্টেন্সকে আবার রিরাইট করি সেই জিনিসটাই হচ্ছে প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং পাবো আমরা এক্সাক্ট ইনফরমেশন আমরা কখনোই মানে এক্সাক্ট সেম যে কোয়েশ্চেন থাকে এক্সাক্ট সেম অ্যান্সারটা আমরা পাই না, আমরা সবসময় প্যারাফ্রেজড অ্যান্সার পাই। তাই আমাদেরকে প্যারাফ্রেজড ভাবেই চিন্তা করতে হবে যে এই কথাটা ওইভাবেও থাকতে পারে। প্যারাফ্রেজিং এর একটা এক্সারসাইজ আমি আপনাদেরকে দিই এখন, আপনাদের সাথেই আমি করব, সময় নষ্ট করবো না বেশি। ফর দি টিভি সিরিজ প্ল্যানেট আর্থ 2, the BBC used specially adapted drones to capture the Costa Rican jungle from previously unreachable heights. এটা কি ট্রু না? সরি, এটা হচ্ছে প্যাসেজটা, এটা হচ্ছে প্যাসেজ এবং এটার প্যারাফ্রেজিং আছে তিনটা। এই প্যারাফ্রেজিং গুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে প্যাসেজের এই সেন্টেন্সটা কি ট্রু, সরি এই প্যাসেজটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই নিচের তিনটা সেন্টেন্স কি ট্রু, ফলস নাকি না নট গিভেন। মানে এই প্যারাফ্রেজড 1, 2 আর 3 কি সত্যি না মিথ্যা নাকি না এটা সম্পর্কে এই প্যাসেজে বলা নেই। প্যাসেজটা কোনটা? প্যাসেজটা হচ্ছে আমি যেটা পড়লাম, ফর দ্য টিভি সিরিজ প্ল্যানেট আর্থ 2, the BBC used specially adapted drones to capture the Costa Rican jungle from previously unreachable heights. এই কথাটার মিনিংটা আমরা আগে একটু বুঝে নেই। এখানে বলছে টিভি সিরিজ, একটা টিভি সিরিজ আছে যেটার নাম প্ল্যানেট আর্থ 2। এই টিভি সিরিজের জন্য বিবিসি ইউজ করেছে স্পেশাল ড্রোন ইউজ করেছে কোস্টারিকান জঙ্গল এর আনরিচেবল হাইটস ক্যাপচার করার জন্য মানে ছবি তোলার জন্য। কোস্টারিকা জঙ্গলের ছবি তোলার জন্য বিবিসি ড্রোন ইউজ করেছে। কোন সিরিজের জন্য? প্ল্যানেট আর্থ 2 এর জন্য। এই হচ্ছে আমরা যেটা বুঝলাম এই লাইন থেকে।
এখন আমাদেরকে দেখতে হবে এই প্যারাফ্রেজড তিনটা সেন্টেন্স ট্রু ফলস নাকি নট গিভেন। দেখি ফার্স্ট এটা, দ্য বিবিসি ওয়ার এবল টু ফিল্ম ইমেজেস। বিবিসি, বিবিসি এখানে আছে, বিবিসি কোয়েশ্চেনেও আছে। এবল টু ফিল্ম ইমেজেস, ফিল্ম ইমেজেস, ক্যাপচার, ক্যাপচার হচ্ছে ফিল্ম ইমেজেস এর সিনোনিমস। অফ দি কোস্টারিকান জাঙ্গল, কোস্টারিকান জাঙ্গল এখানেও আছে। ফ্রম আলটিটিউডস, altitudes such as heights that had never been achieved before, unreachable, that had never been achieved before মানে unreachable, before using any specialized drones, এখানে use specialized drones এখানে আছে। দিস মিনস এটা প্যারাফ্রেজড এবং এই দুইটার মিনিং কিন্তু সেমই। এখানে কি বলছে, দ্য বিবিসি ওয়ার এবল টু ফিল্ম ইমেজেস অফ কোস্টারিকান জঙ্গল, কোস্টারিকান জঙ্গলের ইমেজ তারা তুলেছে ফ্রম অ্যালটিটিউডস, হাইট থেকে, যেগুলো আগে কখনো অ্যাচিভ করা যায় নাই ইউজিং ড্রোনস। এই কথাটা এবং উপরের যে লাইনটা এই দুইটা সেম মিনিং বহন করে, তাই ওয়ানের অ্যান্সার হবে ট্রু। এবার দেখি টু তে কি বলছে, ফলোইং ইন দি ফুটস্টেপস অফ আদার প্রোগ্রামস, আদার প্রোগ্রামের ফুটস্টেপ ফলো করে। Planet Earth 2 used drone technology to film the jungle in Costa Rica from such high altitudes. এখানে বাকি সব কথা সেম আছে, জাস্ট এখানে একটা কথা বলছে যে following the footsteps of other programs, তারা কি আদার প্রোগ্রামস কে ফলো করছে, না করে নাই। প্রিভিয়াসলি আনরিচেবল হাইটস মানে আদার প্রোগ্রামস কখনো ওই হাইটের ছবি তুলতে পারে নাই, এই কথাটার মিনিং হচ্ছে এটা। সো দে ডিড নট ফলো দি ফুটস্টেপস অফ দি আদার প্রোগ্রামস, যদিও এটা প্যারাফ্রেজড কিন্তু এটা ফলস হবে। বুঝতে পারছি তো এটা, ফলোইং দি ফুটস্টেপস অফ আদার প্রোগ্রামস, হ্যাঁ বলছে প্রিভিয়াসলি আনরিচেবল হাইটস, সো এটা ফলস, মানে ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া আছে, সো এটা ফলস। নাম্বার 3, Planet Earth 2 reached new heights by being the first program to film Costa Rican jungle using drones. এখানে কি বলছে, Planet Earth 2 নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে by being the first program to film Costa Rican jungle using drones. Drones ইউজ করে তারা নতুন উচ্চতায় পৌঁছে গেছে, কিন্তু তারা কি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে, না, নতুন উচ্চতায় পৌঁছে যায়নি, তারা জাস্ট এটা আনরিচেবল হাইটের ছবি তুলেছে। সো ওরা কি এই ছবিটা তুলে নতুন কিছু অ্যাচিভ করেছে কিনা বা রিচ করেছে কিনা নিউ হাইটস, সেটা সম্পর্কে আমরা জানি না, এটা এখানে বলে নাই। এখানে শুধু বলছে যে ড্রোন দিয়ে তারা ছবি ক্যাপচার করছে, কিন্তু বলে নাই তারা নিউ হাইটস অ্যাচিভ করছে কিনা থ্রু দিস প্রসেস। সো এটা হবে নট গিভেন। স্কিমিং, স্কিমিং জিনিসটা কি? Skimming is reading part of a text or whole text very quickly to get a general idea of what it is about. Skimming মানে আর স্ক্যানিং মানে কিন্তু সেম না, আমরা সবসময় স্কিমিং আর স্ক্যানিং একসাথে ইউজ করি, বাট স্কিমিং আর স্ক্যানিং এক না। স্কিমিং হচ্ছে আমরা কোয়েশ্চেন পড়ার আগে যখন টেক্সটটা দেখি, টেক্সটটা পড়ে টেক্সটটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে কোয়েশ্চেন পড়ার পরে কিছু কিওয়ার্ড যখন আমরা খুঁজি, সেটা হচ্ছে স্ক্যানিং। তো স্কিমিংটা হচ্ছে জাস্ট একটা পার্ট অফ আ টেক্সট বা হোল টেক্সট আমরা চটজলদি পড়ে বুঝতে পারাটা। এখন আমরা কিভাবে বা কখন স্কিম রিড করব, when should we skim read? The first time we look at a text to build up a map of the text before looking for specific details, মানে একটা টেক্সটে কি আছে সেটা বোঝার জন্য আমরা একটা মাইন্ড ম্যাপ যদি তৈরি করতে চাই, তখন আমরা স্কিম রিড করব, তখন আমরা তাড়াতাড়ি করে দেখে ফেলবো যে আসলে এটার ভিতরে কি থাকতে পারে। এবং টু গেট আ জেনারেল আইডিয়া অফ আ লং পার্ট অফ আ টেক্সট, একটা লম্বা টেক্সট দেওয়া আছে, সেটা জেনারেল আইডিয়াটা যদি বের করতে হয় তখন আমরা স্কিমিং করব। হাউ ডু ইউ স্কিম? স্কিমটা আমরা কিভাবে করব? রিড দি ফার্স্ট সেন্টেন্স এন্ড লাস্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ, শুধু প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স পড়লেই হবে। রিড দি টাইটেলস এন্ড হেডিংস, স্পেন্ড বিটুইন 2 to 3 minutes, ইগনোর এনি ভোকাবুলারি ইউ ডু নট নো। যে কোনো ভোকাবুলারি যেটা আনকমন, যেটা আমরা জানি না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না। যখন আমরা স্কিমিং করব বা জাস্ট ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্সটা দেখব, তখন আমরা নতুন ভোকাবুলারির কথা চিন্তা করব না। এন্ড 2 to 3 মিনিটস এর মধ্যেই আমাদেরকে সবগুলা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স পড়ে ফেলতে হবে এট এ গ্লান্স। এটাকেই বলা হচ্ছে স্কিমিং। স্কিমিং এর একটা এক্সারসাইজ আছে। স্কিমিং এর এক্সারসাইজটা কেমন, সেটা হচ্ছে একটা ফার্স্ট সেন্টেন্স দেয়া আছে, এই ফার্স্ট সেন্টেন্সের পরের সেন্টেন্সটা কি হবে সেটা আমরা গেস করব স্কিমিং এর মাধ্যমে। পুরোটা তো পড়া সম্ভব হয় না এত কম সময়ের মধ্যে, তো আমাদের যেটা করতে হয়
ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সটা আমরা পড়ি। তো ফার্স্ট সেন্টেন্স ধরেন এখানে দেওয়া আছে, এই ফার্স্ট সেন্টেন্সের পরের সেন্টেন্স গুলা কি হতে পারে সেটা আমরা গেস করে নিব ফার্স্ট সেন্টেন্সটা পড়ে। এখানে দেওয়া আছে which other information do you think should be the rest of the paragraph। এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে the new time flexi time, এই প্যারাগ্রাফের নেক্সট ইনফরমেশন কি হতে পারে, এ বি না সি? চলুন দেখে পড়া যাক এই প্যারাগ্রাফটা কি। গাইড ফর এমপ্লয়িজ ফ্লেক্সি টাইম। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা পড়ার আগে আমাদেরকে হেডিংটা পড়ে নিতে হবে। হেডিংটা কি, হেডিংটা হচ্ছে গাইড ফর এমপ্লয়িজ ফ্লেক্সি টাইম। তো ফ্লেক্সি টাইম জিনিসটা কি, ফ্লেক্সি টাইম হচ্ছে ফ্লেক্সিবল টাইম আর কি, ফ্লেক্সি টাইম হচ্ছে ফ্লেক্সিবল টাইম। এখন দেখি এখানে কি লিখেছে, ফার্স্ট লাইনটা পড়ি যেটা হচ্ছে স্কিমিং এর রুল। The new flexi time arrangement means that employees are expected to be at work. Flexi time arrangement মানে হচ্ছে employees are expected to be at work, employees কাজে আসবে during core working hours of the day, which are defined 9:30 to 12:30 p.m. and 2 p.m. to 4 p.m. 9:30 to 12:30 p.m. এর মধ্যে এমপ্লয়িরা অফিসে থাকতে হবে এবং 2 p.m. to 4 p.m. এর মধ্যে এমপ্লয়িদেরকে অফিসে থাকতে হবে। Which other information do you think should be in the rest of the paragraph? A, benefits to the employees। এই কথার পরে, এই টাইম টেবিলের পরে কি বেনিফিটস টু দ্য এমপ্লয়িজ আসবে, নাকি না বি, চেঞ্জ টু লাঞ্চ ব্রেকস এন্ড ফিনিশিং টাইমস, নাকি না সি, হাউ দ্য নিউ সিস্টেম উইল বি কন্ট্রোলড? কোনটা হতে পারে? এটা একদম কমন সেন্স থেকে এটা বের করতে হবে, যেহেতু পুরোটা টেক্সট আমাদের পড়া সম্ভব না, যেহেতু এখানে অনেকগুলা টাইমিং আমাদের দেওয়া আছে, তাহলে ধরে নিতে হবে যে এই প্যারাগ্রাফটা টাইমিং এর ব্যাপারেই হবে। তাহলে অপশন বি হবে এটার অ্যান্সার, চেঞ্জেস টু লাঞ্চ ব্রেকস এন্ড ফিনিশিং টাইমস। কারণ এখানে অসম্পূর্ণ কথা বলা আছে, 9:30 to 12:30 বলা আছে, 2 to 4 p.m. বলা আছে, কিন্তু 2 to 4 p.m. এর পরে কখন লাস্ট টাইম অফিসে সেটা বলা নাই, এবং 12:30 থেকে 2 p.m. এর ভিতরে এমপ্লয়িরা কখন লাঞ্চ টাইম পাবে সেটাও বলা নাই। সো এই দুইটা জিনিস থাকতে পারে এই প্যারাগ্রাফে, এটা আমি গেস করে নিলাম। এটাকে বলা হয় স্কিমিং। নেক্সট স্ক্যানিং। স্ক্যানিংটা কি আমি আগেই বলেছি, স্ক্যানিং হচ্ছে আগে কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন পরে কিছু টেক্সট আমি আন্ডারলাইন করব এবং সেই টেক্সট গুলো আমি খুঁজবো আমার প্যাসেজে, সেটাকে বলা হয় স্ক্যানিং। সো when should you scan? Find part of a text which contains an answer to a question. Question এর answer করতে হলে আমরা স্ক্যান করব। And looking for a specific information, একটা স্পেসিফিক ইনফরমেশন যদি আমরা খুঁজি, যেমন একটা নাম্বার বা ডেট বা নেম যদি আমি খুঁজি, তখন আমরা স্ক্যান করব। স্ক্যান মানে হচ্ছে কোয়েশ্চেন আগে পড়ে কোয়েশ্চেনের কিওয়ার্ডস আন্ডারলাইন করে তারপরে যখন আমরা ওই ইনফরমেশনটা প্যাসেজে খুঁজবো সেটার নাম হচ্ছে স্ক্যানিং। সো হাউ ডু ইউ স্ক্যান? স্ক্যান করবো আবার কিভাবে? স্ক্যান করবো এভাবে, highlight the keywords in the question, things of synonyms for those words। synonyms আমরা পড়ে এসেছি, synonymsটা চিন্তা করতে হবে কারণ এক্সাক্ট ওয়ার্ড পাওয়া যায় না, এজন্য synonyms আমরা চিন্তা করব। স্পেশালি ফোকাস অন নাম্বারস, ডেটস, নেমস অফ পিপল এন্ড প্লেসেস। স্পেশালি আমরা স্ক্যানিং এ নাম্বারস, ডেটস, নেমস অফ পিপল এন্ড প্লেসেস এগুলা খুঁজবো। এগুলা খুঁজলে আমাদের জন্য অনেক সুবিধা হয় অ্যান্সারটা খুঁজে পেতে। read through the text to find the specific information and close reading। close reading জিনিসটা কি? close reading or details reading is the last stage of scanning। স্ক্যানিং করে বসে থাকলে হবে না যে এই ওয়ার্ডটা পাইছি তো এটাই হবে অ্যান্সার, এটা হয় না। যখন এই ওয়ার্ডটা পাইছি তখন এই ওয়ার্ডটা আমাদেরকে এই পুরো ওয়ার্ডের পুরো লাইনটা বা সেন্টেন্সটা আমাদেরকে পড়ে দেখতে হবে যে আসলে এটার মিনিংটা কি। মিনিংটা যদি ম্যাচ করে তখন আমি অ্যান্সারে বসাবো, আর না হলে বসাবো না। সো এটাকে বলা হয় ক্লোজ রিডিং। স্ক্যানিং এর একটা এক্সারসাইজ আমি দিচ্ছি, একটা কোয়েশ্চেন আছে, what is the minimum number of weekly hours that an employee can work? এখানে কি কি আন্ডারলাইন করা আছে? মিনিমাম নাম্বার আর উইকলি আওয়ার্স দ্যাট অ্যান এমপ্লয়ি ক্যান ওয়ার্ক। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে একটা এমপ্লয়ি কাজ করতে পারে এমন মিনিমাম নাম্বার অফ আওয়ার্স কত একটা উইকে, এই হচ্ছে কোয়েশ্চেনটা। এখন এটা আমি স্ক্যান করব, স্ক্যান করে এই অ্যান্সারটা বের করব। স্ক্যান কিভাবে করব? স্ক্যান করতে হলে আমাদেরকে জাস্ট ওই ওয়ার্ডটা খুব কুইকলি খুঁজে নিতে হবে। ওয়ার্ডটা কি হতে পারে? আওয়ার্স। তো আওয়ার্স খুঁজি আমরা, আওয়ার্স, হাউ মেনি উইকলি আওয়ার্স, আওয়ার্স খুঁজি এখানে, আর নাম্বার যেগুলো সেগুলো দেখি কত আওয়ার্স, 9:30 AM, 12:30 PM, 2 PM, 4 PM, 9 AM, 5 PM, 35 আওয়ার্স। এই তো পেয়ে গেছি 35 আওয়ার্স। সো 35 আওয়ার্স পেয়ে গেছি, এখন আমি পুরো লাইনটা পড়বো। However, employees now have the ability to start earlier in the morning, take a shorter or longer lunch break, or finish work later in order to complete their contracted weekly total of 35 hours.
এই কথাটার মিনিং কিন্তু এটার সাথে যায়। উইকলি টোটাল অফ 35 আওয়ার্স, এখানে উইকলি আওয়ার্স চাইছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা এটা স্ক্যান করে বের করেছি, এই হচ্ছে স্ক্যানিং। নাও আন্ডারলাইনিং এন্ড কিওয়ার্ডস। স্ক্যানিং এ যে আমরা আন্ডারলাইন করেছিলাম কিওয়ার্ডস, সেটা আমরা কিভাবে করেছিলাম? কিওয়ার্ডস আমরা কিভাবে বুঝবো? কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা না হলেই না, enough to understand the main idea, মেইন আইডিয়া বোঝার জন্য যে ওয়ার্ডগুলো দরকার সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ডস। স্পেসিফিক্যালি নাউন হতে পারে কিওয়ার্ডস, কি দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার গুলা হয় সেগুলাকে আমরা কিওয়ার্ডস হিসাবে ধরতে পারি। এছাড়া অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আছে, কিন্তু নাউন্স হচ্ছে স্পেসিফিক্যালি, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নাউন্সকে আমরা কিওয়ার্ড হিসাবে ধরি। যেমন একটা এক্সাম্পল দেই, which student has underlined words that show the main ideas of the sentence। এখানে একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটাকে দুইটা স্টুডেন্ট এ এবং বি দুই ভাবে আন্ডারলাইন করেছে। আমরা কি বলতে পারবো যে কার আন্ডারলাইন করাটা ঠিক আছে, মানে কার কিওয়ার্ড আন্ডারলাইন করাটা ঠিক আছে, কার কিওয়ার্ড চয়েসটা ঠিক আছে? যেমন এখানে ওয়ান আন্ডারলাইন করেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট করেছে, চ্যালেঞ্জেস করেনি। বিগেস্ট কি, কি দিয়ে কোয়েশ্চেন করলে আনসার হয় চ্যালেঞ্জেস কি, বিগেস্ট কি, ওয়ান অফ দ্য বিগেস্ট কি, চ্যালেঞ্জেস। সো এখানে চ্যালেঞ্জেস আন্ডারলাইন করেনি, তার মানে এ এই ভুলটা করেছে। whereas বি দেখি চ্যালেঞ্জেস আন্ডারলাইন করেছে। ফেসিং দি, সরি, সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে চ্যালেঞ্জেস আন্ডারলাইন করেছে, দেন ব্রাউনস্টেইন রুরাল এটা আন্ডারলাইন করেছে, কনসার্নস একটা ভার্ব আন্ডারলাইন করেছে, used আন্ডারলাইন করেছে, monitor the overuse of antibiotics আন্ডারলাইন করেছে, which are found আন্ডারলাইন করেছে, administered and livestock। এখানে সেটা যেটা করেছে চ্যালেঞ্জেস আন্ডারলাইন করেছে, কি দিয়ে কোয়েশ্চেন করলে চ্যালেঞ্জেস আসে, কনসার্নস হোয়াট দি স্ট্র্যাটেজি, কিন্তু উপরে কিন্তু স্ট্র্যাটেজি আন্ডারলাইন করা হয়নি। সো অ্যান্সারটা হবে বি। ইয়েস, থ্যাংক ইউ, the answer is B. Keywords continued. Which sentence best matches the text? Which sentence best matches the text? এখানে একটা টেক্সট দেয়া আছে, এ বি সি অল্টারনেটিভস দেয়া আছে, তার মধ্যে কিওয়ার্ড আন্ডারলাইন করে করে আমাদেরকে বুঝতে হবে যে এই তিনটার মধ্যে কোন অপশনটা বেস্ট ম্যাচ হবে এই সেন্টেন্সের জন্য। দেখি এখানে কি কি আন্ডারলাইন করতে পারি আমরা। যেমন রাদারফোর্ডস মডেল, এখানে রাদারফোর্ডস আমরা আন্ডারলাইন করতে পারি। রাদারফোর্ডস কি, মডেল, মডেল আন্ডারলাইন করতে পারি। রাদারফোর্ড একটা নাম, সো নাম আমরা আন্ডারলাইন করব। সার্ভড এজ এন কি, ইন্সপিরেশন। ফর বোর্ডস, বোর্ডস আন্ডারলাইন করতে পারি। ইনসাইটফুল পাবলিকেশন, ইনসাইটফুল কি, পাবলিকেশন, সো পাবলিকেশন আন্ডারলাইন করতে পারি। ইন দি আর্লি 20th century, 20th century আন্ডারলাইন করতে পারি। ইন which the Danish scientist, Danish আন্ডারলাইন করতে পারি। outlined a new theory আন্ডারলাইন করতে পারি। for the basic structure of the atom, structure আর atom আন্ডারলাইন করতে পারি। সো এখানে এই ওয়ার্ড গুলো আছে, সেরকম লাইন বা সেন্টেন্স কোনটা আপনারা একটু দেখে নেন তো চট জলদি। এই সেন্টেন্সে ইউজফুল কিছু কিওয়ার্ডস আছে, যে কিওয়ার্ডস এ বি এবং সি যে কোনো একটাতে আছে, সেটা কোনটা? এ দেখি, ডেনমার্ক, ডেনমার্ক কি বোর্ডস এই টেক্সটটাতে আছে? নাই। আচ্ছা, 1912, 20th সেঞ্চুরির সাথে মিলে। রাদারফোর্ড, বিটা দেখছি আমি, রাদারফোর্ডের সাথে মিলে। তারপরে হচ্ছে বোর্স মডেলটাও মিলে, তার মানে এটা একদমই মিলছে না, বিটা কিছুটা মিলছে, এবং সি দেখি 1950s বলছে, ভগ এন্ড হার্পার বাজার, যেগুলা ওই সেন্টেন্সে কিছুই বলা নাই। সো দি অ্যান্সার উইল বি বি। কেন? বোর্স বলা আছে, রাদারফোর্ডস বলা আছে, 20th century 1912 সিনোনিম করে বা সিনোনিম করে বলা আছে, প্যারাফ্রেজ করে বলা আছে। সো এভাবে আমরা বুঝতে পারি যে এটা কিওয়ার্ড আন্ডারলাইন করে কিভাবে আমরা ওই কিওয়ার্ডটা কোথায়, সো ওই সেন্টেন্সের বেস্ট ম্যাচ কোনটা হতে পারে সেটা আমরা কিভাবে বুঝতে পারি। কিওয়ার্ডস কন্টিনিউড। কিওয়ার্ডস টু লুক ফর, কি কি কিওয়ার্ডস আমরা খুঁজবো? প্লেসেস, জায়গার নাম, অর্গানাইজেশনের নাম, টাইম পিরিয়ড, অ্যানিমালস, অ্যাক্রোনিমস, ইটালিক্স, একাডেমিক অর সায়েন্টিফিক ওয়ার্ডস, কারণ এগুলার কোনো সিনোনিমস পাওয়া যায় না, একাডেমিক সায়েন্টিফিক ওয়ার্ডস এজ ইট ইজ থাকে। এবং অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যেমন রেয়ারলি, নেভার, অফেন, এই জিনিসগুলা আপনারা নোট করে নিতে পারেন, এই জিনিসগুলা সবসময় কিওয়ার্ড হয়। প্লেসেস, অর্গানাইজেশনস, টাইম পিরিয়ড, অ্যানিমালস,
acronyms, italics, academic and scientific words, adverbs of frequency যেমন rarely, never, often, etc. এগুলো আমরা কিওয়ার্ড হিসেবে আন্ডারলাইন করতে পারি। ডিটেইল রিডিং বা ক্লোজ রিডিং ইজ দ্য সেম থিং, যেটা আমি আগেও বলেছিলাম যে স্কিমিং স্ক্যানিং এর সময় আমাদেরকে ডিটেইল রিডিং করতে হতে পারে, যেটা লাস্ট স্টেজ অফ স্কিমিং স্ক্যানিং। রিডিং টু গেট আ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ আ টেক্সট অর পার্ট অফ আ টেক্সট, এটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স বা একটা প্যাসেজকে একদম গভীরভাবে পড়া। গভীরভাবে আমরা কখন পড়বো? when should you read in detail? ম্যাচিং হেডিংস টু প্যারাগ্রাফস, যে প্যারাগ্রাফ হেডিং ম্যাচিং যে আমি দেখিয়েছিলাম, তখন আমাদেরকে শুধু ফার্স্ট সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্সটা পড়লে বুঝতে পারা যায় না, মাঝে মাঝে প্যারাগ্রাফের মাঝখানেও মেইন ইনফরমেশনটা থাকে, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদেরকে ডিটেইল রিডিং করতে হয়, একদম ধরে ধরে পড়তে হয় যে আসলে এটার মিনিংটা কি। Detail reading, you need to fully understand the part of the text. So how do you read in detail? Read the first two sentences in a paragraph, প্রথম দুইটা sentences পড়তে হবে, read the last sentence, skim rest of the paragraph for any keywords, ignore any words you don't know and don't rush. একদম তাড়াহুড়া করলে চলবে না, বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়াটাই হচ্ছে ডিটেইল রিডিং। ডিটেইল রিডিং এর একটা এক্সারসাইজ করি, যেমন টকিপনা, আ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, হোয়াট ইজ দিস প্যারাগ্রাফ অ্যাবাউট? এই প্যারাগ্রাফটা কিসের উপরে? why the language was created, the continued development of the language, now what টকিপনা is। এই প্যাসেজটা পড়ে আপনারা একটু বুঝার চেষ্টা করেন যে এই প্যাসেজটা কিসের বিষয়ে, ল্যাঙ্গুয়েজ ক্রিয়েশনের বিষয়ে, ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজের বিষয়ে, নাকি টকিপনা কি সেটার বিষয়ে। তো ফার্স্ট আমরা কি করব, ডিটেইল রিডিং এ ফার্স্ট টু সেন্টেন্সেস পড়বো এবং লাস্ট সেন্টেন্স পড়বো, বাকিটা জাস্ট তাড়াতাড়ি দেখে চলে যাব। তো ফার্স্ট দুইটা সেন্টেন্স পড়ি। In 2001, Canadian translator and linguist Son Jia Lang published an early draft of her newly created language. একজন মহিলা তার নিউলি ক্রিয়েটেড ল্যাঙ্গুয়েজের ড্রাফট বের করলো। With 120 words and no use of tenses, it was immediately clear that Tokipona was no ordinary language. So Tokipona একটা ordinary language না, এই দুটো কথা আমরা বুঝলাম ফার্স্ট দুটো সেন্টেন্স থেকে। এবার চলে যে লাস্টের সেন্টেন্স কি বলে। This is a principle reflected in the name of the language, which can mean speak simply or good communication among other experiences. Reflected, principle reflected in the name of the language, মানে ল্যাঙ্গুয়েজের নেমে যা আছে তাই রিফ্লেক্ট হয় এই ল্যাঙ্গুয়েজে, স্পিক সিম্পলি অর গুড কমিউনিকেশন among other interpretations. সো ফার্স্টের দুইটা সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্স পরেই আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এই সেন্টেন্স, এই প্যারাগ্রাফটা কিসের ব্যাপারে। ইট ইজ অ্যাবাউট হোয়াট টকিপনা ইজ। এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েশনের কোনো ডেট বলা নাই বা কারণ বলা নাই, বা কন্টিনিউ ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, একটার পরে একটা ডেভেলপমেন্ট যে হয়েছে ল্যাঙ্গুয়েজ এটা সম্পর্কেও কিছু বলা নাই, জাস্ট এখানে বলছে প্রিন্সিপাল রিফ্লেক্টেড ইন দ্য নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ which can mean, mean মানেই হচ্ছে what means, so what টকিপনা is the correct answer. আন্ডারস্ট্যান্ডিং ডিস্ট্রাক্টরস এর কথা আমরা আগেও শুনেছি লিসেনিং ক্লাসে। সো ডিস্ট্রাক্টর জিনিসটা কি? ডিস্ট্রাক্টরস আর অ্যানসার্স দ্যাট লুক লাইক দি কারেক্ট অ্যানসার্স বাট আর অ্যাকচুয়ালি ইনকারেক্ট। যখন আমরা কিওয়ার্ড আন্ডারলাইন করে কিওয়ার্ডটা খুঁজে বের করি, তখন মনে হয় যে আরে ওখানেই তো ওই অ্যানসারটা, সো ওটাই হতে পারে, কিন্তু ওটা মাঝে মাঝে আমাদেরকে ট্রিক করে, যে কিওয়ার্ড দিয়ে আমাদেরকে ওখান পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ওটা আসলে কারেক্ট অ্যানসার হয় না। যেমন read the sentence and answer the question. That night, exhausted, মানে ওই রাতে exhausted হয়ে, I went to bed at 8 p.m. আমি বিছানায় গেলাম 8টায়। Knowing that I needed to be 100% for the following day's exam. এটা জেনে যে আমাকে 100% দিতে হবে পরের এক্সামের জন্য। এই কথাটার প্যারাফ্রেজিং, সিনোনাইম বা ওয়ার্ড ফ্যামিলিজ ইউজ করে এ, বি এবং সি লেখা হয়েছে। যেমন why did the writer go to bed early? She was very tired. এখানে exhausted is the synonym of tired. So সে টায়ার্ড ছিল, এজন্য সে বিছানায় গিয়েছে। এটা কি সত্যি? বি তে দেখি কি বলে, she is 100% sure, এখানে 100%, এখানে 100% আছে, তাহলে কি বি টা ট্রু হবে? সি, she wanted to feel good for her exam next day, following day, এই দুটাও সিনোনিম, তাহলে কি সি ঠিক হবে? এও ঠিক হতে পারে, বিও ঠিক হতে পারে, সিও ঠিক হতে পারে, কোনটা আসলে ঠিক হবে সেটা আমরা বুঝবো কিভাবে? ডিটেইল রিডিং এর মাধ্যমে। সো ডিটেইল রিডিং আমরা আবার করি। দ্যাট নাইট এক্সস্টেড হয়ে আমি বেডে গেলাম, কিন্তু এটা কি কারণটা বেডে যাওয়ার?
এক্সস্টেড হয়ে আমি বেড়ে যেতেই পারি, কিন্তু কারণটা কি? নোয়িং দ্যাট আই নিডেড টু বি 100% ফর দি ফলোইং ডেজ এক্সাম, আগামী দিনের এক্সামের জন্য। তাহলে আগামী দিনের এক্সামটাই হচ্ছে মেইন কারণ, আমি ডিটেইল রিডিং এর মাধ্যমে বুঝতে পারলাম। সো দি অ্যান্সার উইল বি she wanted to feel good for the exam the next day. The answer should be C. প্রেডিক্টিং অ্যান্সার্স, মাঝে মাঝে আমরা অ্যান্সার প্রেডিক্ট করে ফেলতে পারি, তারপরে আমরা অ্যান্সারটা খুঁজতে পারি। যেমন ক্রাউড ফান্ডিং ইন ফিল্ম, হোয়াট ইজ দ্য টপিক অফ দিস টেক্সট? ক্রাউড ফান্ডিং ইন ফিল্ম, এটা টপিক কি হতে পারে? এই টেক্সটটার টপিক কি হতে পারে? ক্রাউড মানে তো লোকজন, ফান্ডিং মানে মানি, আর ফিল্ম মানে মুভি। এ বি আর সির মধ্যে কোনটা ম্যাচ করে? মানি অ্যান্ড মুভি। ক্রাউড ফান্ডিং এর মধ্যে মানি আছে, মুভিও আছে, তাহলে মানি অ্যান্ড মুভি। এটা আমি গেস করে নিলাম, আমি প্যাসেজ না পড়ি এটা গেস করে নিলাম। সো গেস করার পরে আবার আমাদেরকে প্যাসেজটা দেখতে হয়, শুধু গেস করে নিলেই হয় না। ফার্স্টে গেস করে আমি একটা অ্যান্সার আমি প্রেডিক্ট করে নিলাম, প্রেডিক্ট করার পরে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে প্যাসেজে যে আসলে কি এটা সত্যি কিনা, তারপরে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। সো প্রেডিক্টিং ইজ ওয়ান স্টেপ অফ ফাইন্ডিং দি অ্যান্সার, ইট ইজ নট দি অ্যাকচুয়াল স্টেপ। লেটস সি, এখানে একটা লাইন বলা আছে, the first step in obtaining crowdfunding obtaining করার first step is the creation of a promotional video to build up some key for the project among the potential backers. What word class will probably come after some এর পরে কি হতে পারে? some কি দিয়ে কোয়েশ্চেন করলে আনসার হয়? তাহলে নাউন হবে, some এর পরে কোনো একটা নাউন হবে। what type of noun should count the words in the space to be? কি ধরনের নাউন হবে? some এর পরে প্লুরাল নাউন হবে, প্লুরাল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। which things might the filmmaker want to build up for the project? build up some, এখানে কিওয়ার্ডসটা হচ্ছে build up some কি? build up awareness, excitement, money, houses, actors না interest? এটা আমরা যারা একটু বেশি বেশি পড়াশোনা করি বা বেশি বেশি নিউজ পেপারস পড়ি, তারা বুঝতে পারে যে বিল্ড আপের পরে অ্যাওয়ারনেসটাই সবসময় হয়। হাউএভার এখন আমরা দেখি যে আসলে প্যাসেজে এটা কি বলা আছে। বিল্ড আপ সাম কি? বিল্ড আপ সাম খুঁজতে থাকি এখানে, বিল্ড আপ সাম। Before she can start receiving money as it is standard procedure, applicant needs to produce build up হতে পারে, promotional video with which she can generate build up হতে পারে, enthusiasm for her yet to be made. ওকে, ভিডিও হবে না, কারণ ভিডিওস হলে সামের পরে ভিডিওস হতো, বাট জেনারেট enthusiasm হতে পারে। সো enthusiasm is the correct answer. সামের পরে একটা abstract noun হতে পারে। সো generate, build up, enthusiasm would be the correct answer after some. If unfocused, your laser beam is not strong enough to melt snow. If focused, your laser beam is strong enough to cut steel. Means আপনাদেরকে ফোকাসড হতে হবে, ফোকাস হলে যে কোনো কিছু হওয়া সম্ভব। ব্যান্ড 8ও আপনি পেতে পারেন। কেন আপনি 4% এর মধ্যে থাকতে পারেন না? অবশ্যই থাকতে পারেন। এবং ইংলিশ স্পিকিং এ যাদের দুর্বলতা আছে তাদের জন্য স্পেসিফিকলি এই স্লাইডটা। রিপিট হোয়াট ইউ হিয়ার উইদাউট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আপনি একটা ওয়ার্ড শুনলেন বা একটা সেন্টেন্স শুনলেন, ওটাই আপনি রিপিট করতে থাকেন। এটা বোঝার দরকার নেই, আগে রিপিট করতে থাকেন, প্র্যাকটিসে নিয়ে আসেন, তারপর এটা মিনিং বুঝে নেন যে আচ্ছা এটার মিনিং এটা। প্র্যাকটিস এভরিওয়্যার, সব জায়গায় প্র্যাকটিস করা জরুরি। যেখানে একটা নতুন ওয়ার্ড পাবো সেটা শিখে নেওয়া জরুরি। ট্রাই স্লোয়ার, এভারেজ এন্ড দেন আলট্রা স্পিড। ফার্স্টে স্লো ভাবে শিখবো, তারপরে এভারেজ স্পিডে শিখবো, তারপরে আলট্রা স্পিডে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখবো। যেরকম আমরা বাংলা আলট্রা স্পিডে কথা বলি, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ওটাও আমরা আলট্রা স্পিডে কথা বলতে পারবো। পিক ওয়ান স্পেসিফিক অ্যাকসেন্ট, যেটা ভাইয়াও বলেছেন যে একটা স্পেসিফিক অ্যাকসেন্ট আমাদেরকে চুজ করতে হবে, যে কোনো একটা অ্যাকসেন্টে কথা বলা বেটার। ওপেন থ্রোটে কথা বলতে হবে, গলা মিনমিনিয়ে কথা বললে হবে না। আমি যেরকম চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি এরকম একটু চেঁচিয়ে কথা বলার চেষ্টা করতে হবে ইংরেজিতেও। পিক কারেক্ট সোর্সেস, কারেক্ট সোর্স পিক করতে হবে, যেমন বিবিসি নিউজ, এনপিআর নিউজ, বিবিসি লার্নিং, ভয়েস অফ আমেরিকা। এগুলো যদি আমরা একটু পড়ি বা দেখি বা শুনি, তাহলে আমরা কিছুটা ক্লিয়ার হবো যে আসলে অ্যাকসেন্ট গুলা কেমন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেট ইউর গোল এন্ড ওয়ার্ক টু অ্যাচিভ ইট। গোল ফিক্স করে আমাদের কিছুটা অ্যাচিভ করতে জানতে হবে। ওয়াই জয়েন বি সলিউশন পিএলসি? কেন আপনারা বি সলিউশন পিএলসি জয়েন করবেন? কারণ আমি যে 11টা কোয়েশ্চেন টাইপস তখন আপনাদের সাথে আলোচনা করলাম এবং 6টা টেকনিক্স আলোচনা করলাম। এই 6টা টেকনিক্স দিয়ে কিভাবে 11টা কোয়েশ্চেন সলভ করা যায় তাই শেখানো হবে, বা সেই গাইডলাইন গুলোই দেওয়া হবে আপনাদেরকে আইএলটিএস ক্লাসে।
এখানে হাইব্রিড টিচিং ফ্যাসিলিটি আছে। সো আপনারা যারা কাজ করেন বা পড়াশোনা করেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। ক্রিয়েটিভ হ্যান্ডআউটস যেটা জায়েদ ভাই বলেছেন, আমরা কিছু হ্যান্ডআউটস রেডি করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা। প্র্যাকটিস ক্লাস থাকবে, প্র্যাকটিস করে করে যেরকম আমি এখন প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে পড়িয়েছি সেরকম ক্লাসেও প্র্যাকটিসের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে জায়েদ ভাইও পড়াবেন, আমিও পড়াবো। মক টেস্ট accompanied by solution classes। মক টেস্ট শুধু দিলেই হয় না, সলিউশন ক্লাসে যদি আমরা ভেঙে ভেঙে বুঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বলে আমরা মনে করি। So this was all from my side. Hope to see you tomorrow. Thank you.